দিল্লির একটি ইউপিএসসি কোচিং সেন্টারে জল ঢোকে 3জন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে গোটা দেশ মর্মাহত। আজকে এই নিয়ে আমাদের আলোচনা। নমস্কার, দ্য ওয়ালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা, আর আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, এই ঘটনা নিয়ে আপনার কি মত? না, ঘটনা নিয়ে মত বলতে এটা তো একটা মর্মান্তিক ঘটনা যে ওখানে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তারা যে প্রত্যেক বছর সিভিল সার্ভিস পরীক্ষা নেয়, যেখান থেকে আইএএস অর্থাৎ ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, এছাড়া আরো নানাবিধ সার্ভিসের জন্য প্রার্থী বাছাইয়ের কাজ তারা করে। এবং এটা ধরে নেওয়া হয় বা বলা হয় যে কঠিনতম পরীক্ষাগুলির একটি হচ্ছে কিন্তু ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন। স্বভাবতই এই পরীক্ষাগুলোতে মানে সাফল্য অর্জনের জন্য পড়াশুনো প্রচুর পরিমাণে করতে হয় এবং অনেকেই এর জন্য বহু বছর ধরে, আজ নয়, এর জন্য প্রচুর জার্নাল, ম্যাগাজিন এই ধরনের বিষয় তো আছেই। এছাড়া প্রচুর কোচিং সেন্টার গোটা দেশ জুড়ে, আমাদের কলকাতা শহরেও আছে, অন্যত্রও আছে, যে এই কোচিং সেন্টারে ছেলেমেয়েরা ভর্তি হয়। এখন দিল্লির রাজেন্দ্রনগর, ওল্ড রাজেন্দ্রনগর, সেখানে যে ঘটনাটি ঘটেছে সেটা খুব মর্মান্তিক। যে একটা বাড়ির বেসমেন্টে, সেই বেসমেন্টটা রাস্তা থেকে 8 ফুট নিচে, সেখানে গ্যারাজ আছে, সেখানে একটা লাইব্রেরি আছে এবং তার পাশে হচ্ছে এই মানে কোচিং সেন্টার। তো সেখানে হঠাৎ করেই জল ঢুকে গেল এবং সেই জল ঢুকে 3জন পড়ুয়া মারা গেল। এই জলটা এলো কোথা থেকে? না, প্রবল বৃষ্টি হচ্ছিল ইয়েতে, এবং তখনই রাস্তার উপরে প্রায় মানে হাঁটু সমান জল জমে গেছে। সেই জল ওই বেসমেন্টে ঢুকে গেছে। এখন কিভাবে বেসমেন্টে জল ঢুকে গেছে এটা তদন্ত সাপেক্ষ। পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়টি মানে খোলসা করে বলতে পারেনি। মনে করা হচ্ছে যে এই যে বেসমেন্টের যে দরজা, অর্থাৎ যেহেতু সেটা রাস্তা থেকে নিচে এবং অনেকটা নিচে, ফলে বেসমেন্টের দরজা মানে লোহার দরজা, সেই দরজা কোনো কারণে খোলা হয়েছিল, তখন হু করে জল ঢুকে যেতে পারে। অথবা মনে করা হচ্ছে যে জলের ধাক্কা, অর্থাৎ যখন অনেক বিপুল পরিমাণ জল একটা জায়গাতে স্ট্যাগনেন্ট হয়ে যায়, দাঁড়িয়ে যায়, তখন তার তো একটা শক্তি তৈরি হয়। সেই জলের ধাক্কায় হয়তো কোনো কারণে ওই দরজা ভেঙে গেছে বা দুমড়ে গেছে, ফলে সেখান দিয়ে জল ঢুকে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জলটা কত দ্রুত ঢুকলো যে তারাই বা সকলে বেরোতে পারলেন না কেন, যেখানে তাদেরকে এরকম একটা মর্মান্তিক মৃত্যুর মুখে পড়তে হলো। এইটা একটা বড় বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা হচ্ছে যে ওই রকম একটা পরিস্থিতিতে কোচিং ক্লাস হচ্ছে, যে পরিস্থিতিতে এই 3টি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই পরিস্থিতিতে কিন্তু কোচিং হওয়ার কথাই নয়। মানে ওই দিন কোচিং ক্লাস হওয়ার কথাই নয়, অন্তত ওই রকম ঘরে তো হওয়ার কথাই নয়। ফলে সেদিনকে 30 জন পড়ুয়া ছিল ওখানে। আমি সেটাই বলতে চাইছি যে তার মানে এই যে পড়ুয়াদের মানে জীবন নিয়ে একটা ছিনিমিনি খেলা, একটা মরণ ফাঁদ তৈরি করে রাখা হয়েছে। কারণ এরা তো বিপুল পয়সা কোচিং ক্লাসগুলোর জন্য দিতে হয়, লাখ লাখ টাকায় কোচিং ক্লাসগুলো নেয়। এবং মোটামুটি তাদের, আমরা তো খবরের কাগজে সব বিজ্ঞাপনও দেখতে পাই যে সবাই গ্যারান্টি দিচ্ছে যেখান থেকে পড়লে এই হবে, ওখান থেকে পড়লে ওই হবে, এবং তার বিনিময়ে তারা একটা বিপুল পরিমাণ টাকা নিয়ে নিচ্ছে। অথচ দেখা যাচ্ছে যে সেখানে পরিকাঠামো নেই এবং একটা ঝুঁকিপূর্ণ জায়গায় কোচিং ক্লাসটা রয়েছে, যেখানে ওই রকম জলস্তর হয়। এটা তো এমন নয় যে এবছরই দিল্লিতে প্রবল বৃষ্টিতে ওই রকম হাঁটু সমান জল জমে গেছে। কম বেশি প্রত্যেক বছরই বর্ষাকালে এই পরিস্থিতি তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ওই রকম একটা জায়গাতে কেন কোচিং ক্লাসটা ছিল, এইটা একটা বড় বিষয় আর কি। তো এখন এইরকম একটি মর্মান্তিক মৃত্যু, 3জন, একজন লখনৌয়ের উত্তরপ্রদেশের, একজন তেলেঙ্গানার, আরেকজন হচ্ছে কেরলের, তারা মারা গিয়েছেন। তারা প্রত্যেকেই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে যুক্ত হতে চেয়েছিলেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মানে সাফল্যের সঙ্গে তাদের পড়াশোনা শেষ করেছেন। লখনৌয়ের যে মেয়েটি ওখানে মারা গিয়েছেন, তিনি কৃষি মানে কৃষি বিষয়ে তিনি স্নাতকোত্তর করে তারপরে ওইখানে ভর্তি হয়েছিলেন। তো আরেকজন যিনি কেরলের ছেলেটি, সে হচ্ছে দিল্লির জেএনইউ থেকে সে পিএইচডি কমপ্লিট করেছে, তারপরে সে ওখানে ভর্তি হয়েছিল যে এবার সিভিল সার্ভিস এক্সামিনেশন দেবে। তো এই হচ্ছে মূলত বিষয়টা, যে তেলেঙ্গানার ছেলেটিও তাই, সেও অত্যন্ত কৃতি সাফল্যের সঙ্গে অনেক
উচ্চশিক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, এবার সে চাকরির সর্বোচ্চ চাকরির পরীক্ষায় সে বসতে যাচ্ছিল। তো তাদের জীবন থেমে গেল এবং পরিবারগুলো একটা বিরাট বড় ধাক্কা তাদের কাছে। এরকম একটা তরতাজা ছেলে মেয়ে যারা একটা মানে কি বলবো সম্ভাবনাময়, এরা ভবিষ্যতে ভারতে সিভিল সার্ভিসে আসতে পারত। তো এটা খুব মর্মান্তিক ঘটনা যে এইরকম কোচিং ক্লাস, এটা সেই গ্রামের ভাঙাচোরা ঘরে পাঠশালা চালানোর মতন বা শহরের বস্তি এলাকায় ঘুরছি ঘরের মধ্যে ছেলে মেয়েদের মানে কি বলে ছাগল গরুর মতন ঠেসে ঢুকিয়ে দিয়ে ক্লাস চালানোর মতো যে অনেক জায়গায় আছে, এটা ঠিক তাই আর কি। অথচ এখানে কিন্তু এমন নয় যে এখানে এটা কোনো দাতব্য কোচিং সেন্টার, এর পেছনে এরা লাখ লাখ টাকা রোজগার করে এবং এটা একটা খুব বড় ব্যবসা গোটা ভারত জুড়ে আছে। একদমই অমলদা, পড়ুয়ারা একগুচ্ছ স্বপ্ন নিয়ে যায়, কিন্তু এই ধরনের কোচিং সেন্টারগুলো নিয়ে নানা ধরনের অভিযোগ আগেও শোনা গিয়েছে। এই নিয়ে তাহলে আপনি কি বলবেন? এক তো হচ্ছে যে ভারতবর্ষে এইরকম ঘটনা আছে, আমাদের কলকাতা শহরেও কোচিং সেন্টার আছে। ইউপিএসসির কোচিং সেন্টার অত বেশি নেই কলকাতায়, কিন্তু অন্যান্য নানান পরীক্ষার জন্য কোচিং সেন্টার আছে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসার জন্য কোচিং সেন্টার আছে এবং সেই কোচিং সেন্টারগুলোতে ভিড় উপচে পড়ে। শনি রবিবার বাবা মায়েরা অপেক্ষা করে ছেলেমেয়েরা কখন ক্লাস থেকে বেরোবে। তো এই বিষয়টা ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখন তো একটা ইঁদুর দৌড় শুরু হয়েছে, সবাই তার সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। এবং যে কারণে এই যে কথাটা এবারের বাজেট নিয়ে রাহুল গান্ধী অনেকবার বলেছেন, আরো অনেকেই বলেছেন যে, এবং এই যে নিট যে দুর্নীতিটা হয়েছে সেখানেও এই প্রসঙ্গটা বারে বারে এসছে যে এমনিতেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা চলে গেছে হচ্ছে বড় লোকদের হাতে। অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে যা পড়ানো হয় সেটা সাফিসিয়েন্ট নয়, কারণ সেখানে উপযুক্ত ভাবে কাউকে তৈরি করা হচ্ছে না। ওখানে শুধু জাস্ট একটা ডিগ্রি দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি এমএ তে ফার্স্ট ক্লাস পেয়েছো কি এমএসসি তে ফার্স্ট ক্লাস পেয়েছো বা অমুক ইয়েতে তুমি ডিস্টিংশন পেয়েছো, এইটা। কিন্তু একটা ছেলেকে তার জীবনে বা একটা মেয়েকে তার জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে পরে যে পরীক্ষাগুলো ফেস করতে হয়, এই যে মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা, এগুলোর সঙ্গে আমাদের মানে কোর্সগুলো, আমাদের যে ক্যাম্পাস যেগুলো, তার কোনো সম্পর্ক নেই। ফলে এটা একটা কমপ্লিট আরেকটা কোর্সের মতন। মানে আমি এমএ করলাম, তারপরে আবার গিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি হলাম অ্যানাদার কোর্স করার মতন। সেটা কি না, আমাকে চাকরি পাওয়ার জন্য। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা ছেলে মেয়ে ক্লাস 1 থেকে সে যে এমএ পর্যন্ত পড়লো, তাহলে কিসের জন্য পড়লো? চাকরি পাওয়ার জন্য যদি আমাকে আবার একটা কোচিং সেন্টারে গিয়ে পড়তে হয় এবং এত টাকা খরচা করতে হয়, তাহলে ক্যাম্পাসগুলো কেন, কেন কলেজ, কেন বিশ্ববিদ্যালয়, কেন এত নামি দামি ইনস্টিটিউশন, এরা তাহলে কি করছে? এইটা তো একটা সবচেয়ে বড় প্রশ্ন, যে একেবারে ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। হয়তো এইভাবে সমীক্ষা করলে দেখা যাবে বা একটা সুমারি করলে হয়তো দেখা যাবে যে মানে কলেজ বিশ্ববিদ্যালয়ের তুলনায় এগুলো হয়তো কয়েক গুণ বেশি। কারণ একটা কলেজে কয়েক হাজার ছেলে মেয়ে পড়ে, তারা বেরিয়ে গিয়ে তারা এইসব কোচিং সেন্টারেই ঢোকে। এটা নিয়ম হয়ে গেছে এখন যে বিকেল 4টে, 4:30, 5টা পর্যন্ত ক্যাম্পাসে থাকছে, তারপর ছুটছে কেউ শহরের উত্তর প্রান্তে, কেউ দক্ষিণ প্রান্তে, কেউ পূর্ব প্রান্তে কোচিং সেন্টারে। সেখান থেকে পড়াশুনো করে 8টা, 8:30, 9টার সময় বেরোচ্ছে, বেরিয়ে তারা বাড়িতে যাচ্ছে। আবার সকালবেলা তাকে কলেজ বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে। ফলে বাড়িতে তার প্রিপারেশন নেওয়ার খুব বড় একটা সুযোগ কিছু থাকছে না। ফলে সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলো তাহলে কেন? তারা যদি একটা ভারতের চাকরির জন্য 4টে ছেলে মেয়েকে তৈরি করে দিতে না পারে, সেই জন্যই তো তারা ওইখানে গিয়ে হাজির হচ্ছে। তার কারণ হচ্ছে যে তার মানে তাকে ক্যাম্পাসে যা পড়ানো হয়, তার সিলেবাসে যা আছে, তার সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে জন্য যা পড়াশোনা করতে হয়, তার কোনো সম্পর্ক নেই। তার মানে জীবন জীবিকার সঙ্গে আমাদের শিক্ষার সম্পর্কটা ক্রমশ ছিন্ন হয়ে যাচ্ছে। শিক্ষাটা শুধুমাত্র একটা ডিগ্রি, যে আমি এমএ পাস, আমি গ্র্যাজুয়েট, আমার ডবল এমএ আছে, আমি পিএইচডি। কিন্তু আমি পিএইচডি দিয়ে খাবো কি? তার জন্য যদি কিছু করতে হয়, চলো কোচিং ক্লাস। এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগ্যের ভারতবর্ষে। তাহলে অমলদা, তোমাকে এই প্রসঙ্গে একটা কোশ্চেন করব, যে বিভিন্ন ক্যাম্পাস থাকা সত্ত্বেও কেন কোচিং সেন্টারগুলোতে বিভিন্ন জায়গা থেকে, মানে বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে? যেমন রাজস্থানের কোটা, দিল্লির এই কোচিং সেন্টার। এটা তো আমি একটা তো কারণ বললাম যে আমাদের পড়াশোনায় বিরাট গাফিলতি, মানে খামতি আছে। আমরা আমাদের যে প্রথাগত শিক্ষা,
যেগুলো থেকে আমরা উচ্চশিক্ষার ডিগ্রি লাভ করি, এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে এই যে চাকরির পরীক্ষা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, যেটার সঙ্গে মূলত হচ্ছে ভারত সরকারের চাকরি হবে, এবং সেগুলো খুব সীমিত, কিন্তু মানে এই চাকরিগুলো কিন্তু ক্লার্কের চাকরির মতো নয় বা স্কুল সার্ভিস কমিশনের মতো নয় যে এক ধাক্কায় 30,000 লোক নেওয়া হবে। হার্ডলি সব মিলিয়ে হয়তো 800-900 কোনো প্রত্যেক বছরে, কি তার থেকেও কম হবে গোটা ফিগারটা। এখন এই যে কৃতি ছেলেমেয়েরা, তাদের সামনে অপশন নেই। ভারতবর্ষের শিল্পায়ন পুরো মানে কবরস্থ হয়ে গেছে। কলকারখানা নতুন করে কিছু হচ্ছে না, পুরনো কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। একেবারে 5-10 বছর আগে চালু হওয়া কলকারখানায় দেখা যাচ্ছে কর্মী ছাঁটাই হচ্ছে। ফলে এই যে কৃতি ছেলেমেয়েরা যারা জীবনে একটা স্বপ্ন দেখেছে যে আমি একটা ভালো রোজগার করব, এবং তাদের তো শিক্ষা দীক্ষার পেছনে, কারণ এরা যে শুধুমাত্র চাকরির পরীক্ষার জন্য কোচিং ক্লাসে আসছে তা কিন্তু নয়। তাদের কোচিং ক্লাসের ব্যাপারটা কিন্তু শুরু হচ্ছে প্রায় ক্লাস 5 থেকে। মানে কেউ কোচিং ক্লাস, কেউ প্রাইভেট টিউটর। আমরা তো দেখতে পাচ্ছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করছে তারা অকপটে বলছে যে আমার 5 জন প্রাইভেট টিউটর ছিল। তো 5টা প্রাইভেট টিউটর কিন্তু তার বাবা মা বেতন দিয়েছে, এবং আজকের দিনে 300-400 টাকার নিচে সম্ভব নয়। তাহলে প্রত্যেক মাসে তার পেছনে 1500-1600 টাকা শুধু প্রাইভেট টিউটরের পেছনে চলে যাচ্ছে। তাহলে এই যে পুরো টাকাগুলো, এগুলো যদি যোগ করা যায় তাহলে দেখা যাবে যে শিক্ষাটাকে আলটিমেটলি আমাদের কিনতেই হচ্ছে। শিক্ষাটা আমাদের অর্জন নয়, এটা আমাকে পারচেজ করছি আমরা। এখন এইটা একটা স্তর। এবার দেখা যাচ্ছে যে ভালো চাকরি নেই। এবার এই ছেলেমেয়েগুলোকে বাবা মা প্রচুর টাকা এদের পেছনে শিক্ষায় ইনভেস্ট করেছে, বিনিয়োগ করেছে। প্রথমে প্রাইভেট টিউটর, কোচিং ক্লাস এসব জায়গায় পড়িয়েছে, তারপর দেখা যাচ্ছে দেশে চাকরি নেই। বড় বড় যে প্রাইভেট কোম্পানিগুলো, যারা আমাদের দুর্ভাগ্য হচ্ছে ভারতের 2-3টে কোম্পানি মানে শিল্প প্রতিষ্ঠান, তারা এশিয়ার 1, 2, 3, তার মধ্যে একটি প্রতিষ্ঠানের মানে কর্ণধারের পুত্রের বিয়ে ভারতবর্ষ দেখলো যে কিরকম জাঁকজমক। কিন্তু সব জায়গাতেই যেটা দেখা যাচ্ছে যে শিল্প কলকারখানার যে মূল উদ্দেশ্য অর্থনীতির উন্নয়ন এবং সেটাকে বেকারিটাকে কমানো, বেকারত্ব কমানো, সেখানে আমাদের বেসরকারি সরকারি কোনো শিল্প প্রতিষ্ঠানের ভূমিকা ক্রমশ সংকুচিত। ফলে সবাই কি মনে করছে যে আমাকে আইএস হতে হবে, আইপিএস হতে হবে, বা ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে আমি যাব। এই যে সরকারি চাকরি নির্ভরতা, এইটা একটা বড় কারণ, যে কারণে তারা ওই রকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা দিল্লিতে গিয়েছিল। রাজস্থানের কোটাতে যেটা আছে সেখানেও কিন্তু এই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা আরো নানাবিধ প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার আছে। সেখানে আবার আরেক সমস্যা, সেখানে তারা গোটা দেশের মধ্যে তারা সর্বোত্তম কোচিং সেন্টার, এইটা প্রমাণ করার জন্য তারা যেটা করে যে ওখানে একটা রিগোরাস ট্রেনিং হয়। মানে সকাল থেকে ক্লাস শুরু হবে, রাত পর্যন্ত চলবে, অল্প সময়ের জন্য কোনো বিনোদন নেই, কোনো কিছু নেই, সারাদিন শুধু পড়ো 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 পড়ো। কেন এটা করা হচ্ছে ওখানে? না, ওরা চায় যে ওদের ওখান থেকে সবাই আইএস আইপিএস হোক। ফলে যার একটু কমা আছে, যে একটু পেরে উঠছে না, মনে হচ্ছে যে শিক্ষাটাও সে নিতে পারছে না, ওরা নিজস্ব কিছু পরীক্ষা নেয়, সেখান থেকে তারা ওকে বলে তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, তুমি এই করবে না। এর ফলে মেন্টাল স্ট্রেসের ফলে প্রচুর ছেলে মেয়ে ওখানে সুইসাইড করেছে। এবং এটা একটা ভারতবর্ষের এখন যে সুইসাইডের যে ম্যাপ আছে, ভারতবর্ষের কিছু কিছু রাজ্য আছে যেখানে ইয়াং ছেলে মেয়েদের আত্মহত্যার প্রবণতা বেশি। দুর্ভাগ্যক্রমে পশ্চিমবঙ্গ তার মধ্যে আছে, 1, 2, 3 তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওয়েস্ট বেঙ্গল এরকম ঘুরিয়ে ফিরিয়ে থাকে। তারপরেই আছে রাজস্থানের নাম। তো রাজস্থানে যারা সুইসাইড করছে তারা রাজস্থানের বাসিন্দা নয়, কেউ কাশ্মীর থেকে এসছে, কেউ পশ্চিমবঙ্গ থেকে গেছে, কেউ কেরালা থেকে এসছে, কেউ আসাম থেকে গেছে, সবাই একটা স্বপ্ন নিয়ে গেছে। এবার ওই প্রতিষ্ঠানগুলো সবসময় যেটা চেষ্টা করে যে ওদের যতজন ওদের কোচিং থেকে ট্রেনিং নিয়ে আইএস আইপিএস এর পরীক্ষা দেবে তারা যেন 100% সফল হয়। ফলে ওরা ওখানে যে ট্রেনিংটা দেয় সেটা অত্যন্ত কঠোর একটা ট্রেনিং, সেইটা অনেক ছেলে মেয়ে নিতে পারে না। তার মানে এইটা আরেকটা ব্যবসা, যেখানে ছেলে মেয়েগুলোর উপর এক ধরনের মানসিক নির্যাতন চলছে যে তোমাকে আমার প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিয়ে চাকরি পেতেই হবে, তার জন্য তোমাকে এইরকম ভাবে পড়াশোনা করতে হবে। এখন আজকে সিঙ্গেল চাইল্ড, আমাদের তো অধিকাংশ পরিবারে এক সন্তানের পরিবার, এই ছেলেমেয়েরা এই ধরনের স্ট্রেস নেওয়ার জন্য অভ্যস্ত নয়। তারা বাড়িতে বাবা মা আর সন্তান, এই তো 3 জনের পরিবার হয়ে গেছে। ফলে হঠাৎ করে সেই একটা সাঁতার না জানা মানুষকে যদি কেউ ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়,
বা একটা কোনো ছোট জলাশয়তেও ফেলে দেয়, সে কিন্তু হাবুডুবু খেয়ে মরে যাবে। এই ছেলেমেয়েগুলোর অবস্থা সেইটা হচ্ছে। এখন সরকার সত্যি কথা বলতে কি মানে এটা মানে কেন্দ্র রাজ্য কোনো সরকারি এই জায়গাতে খুব একটা হাত দিচ্ছে না। তার কারণ শিক্ষা হয়ে গেছে হচ্ছে এখন একটা বড় ব্যবসা, এবং সরকার সেই ব্যবসাকে প্রমোট করছে। সরকার যেহেতু আসলে সরকার এখানে কোনো মানে সিরিয়াস স্টেপস নিচ্ছে না, তার একটা বড় কারণ হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রমশ গুটিয়ে ফেলা হচ্ছে। সরকার চাইছে যে এরা শুধু কোচিং সেন্টার নয়, এরা আগামী দিনে কলেজ খুলুক, বিশ্ববিদ্যালয় খুলুক। আমাদের এখানেও আছে, প্রচুর প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, প্রচুর প্রাইভেট কলেজ হয়ে গেছে, গোটা ভারত জুড়ে চলে এসছে। অর্থাৎ সরকারি সংস্থার প্যারালালে একটা বেসরকারি ইয়ে গড়ে উঠেছে। তো তার ফলে যেটা হচ্ছে যে এই যে কোটাতে যে ইয়েগুলো হচ্ছে, এটা হচ্ছে আবার ওই কোচিং সেন্টারগুলো তারা নিজেদের সাফল্য জাহির করবে বলে ওই ছেলেমেয়েগুলোর উপর ওই ধরনের এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, এবং তাকে সারা সময় তার পেছনে ইয়ে করে আছে, দেখো এটা কিন্তু তোমার কম আছে, ওইটা কিন্তু তোমার কম আছে, এইটা করলে কিন্তু হবে না, এটা না করলে কিন্তু তুমি প্রিলিমিনারিতে চান্স পাবে না, এইটা না করলে তুমি কিন্তু মেন্সে চান্স পাবে না। এই যে সারা দিন ধরে শুধু পড়ো 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 পড়ো, এইটা অনেক ছেলে মেয়ে নিতে পারছে না। এই অবৈজ্ঞানিক এই যে বিষয়গুলো, এগুলো দুর্ভাগ্যক্রমে ভারতের জাতীয় মানবাধিকার কমিশন তারাও এই ব্যাপারে কিন্তু খুব কঠোর পদক্ষেপ করছে না। তার কারণ হচ্ছে তারা সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে চলছে। সরকার ইরেসপেক্টিভ অফ পার্টি, এখানে কোনো পার্টি কেউ কারোর দিকে বলতে পারবে না যে আমরা এরকম নই। আজকের ভারতবর্ষের কথা আমি বলছি, সবাই এখন শিক্ষাকে বেসরকারি দিকে ঠেলে দিতে চাইছে। তার ফলে এই পরিস্থিতি, তার ফলে এই যে শ্রেয়া যাদব বলে মেয়েটি লখনৌ থেকে গিয়েছিল, তার বাবা একজন সামান্য দুধ বিক্রেতা, তাদের একটা ছোট ডেয়ারি মতো আছে, অল্প টাকার মানে একটা মানে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, কিন্তু সে তার একমাত্র সন্তানকে চেয়েছে যে তার মানে সন্তান মেধাবী, সে তাকে কষ্ট করে পড়িয়েছে, ওখানে পাঠিয়েছিল। তার কারণ হচ্ছে যে আইএস না হলে পরে বা এই সিভিল সার্ভিসের চাকরিটা না পেলে পরে অন্য প্রাইভেটে বা অন্যত্র কিন্তু খুব ভালো চাকরি নেই, যেখানে খুব আকর্ষণীয় বেতন আছে, সম্মান আছে, মর্যাদা আছে। ভারতবর্ষে তো এটার একটা বড় সমস্যা। ভারতবর্ষে যেমন বেকারি একটা বড় সমস্যা, অনেক মানুষের কাজ নেই, তেমনি ভারতবর্ষে আরেকটা বড় সমস্যা হচ্ছে ভারতবর্ষের লোকেরা হচ্ছে মানে কি বলবো উপযুক্ত চাকরি বা কাজ তারা পাচ্ছে না, উপযুক্ত পাচ্ছে না। অর্থাৎ আমার যা যোগ্যতা তার সমতুল চাকরি আমি পাচ্ছি না, ফলে আমাকে সবসময় আরো কম নিম্ন স্তরের চাকরির জন্য ছুটতে হচ্ছে। এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে এই কতিপয় চাকরির জন্য হাজার হাজার ছেলে মেয়ে, এবং দিল্লিতে গিয়ে বাড়ি ভাড়া নিয়ে থাকা তো চারটিখানি কথা না। দিল্লিতে প্রথমত সিঙ্গেল কাউকে বাড়ি ভাড়া দেয় না, তো ডাবল রুম নিতে হবে, তার জন্য এমনিতেই ভাড়া বেড়ে যাবে, কাউকে একজনকে খুঁজে বার করতে হবে যে একসঙ্গে থাকবে, বিপুল খরচ। দিল্লিতে মানে কি বলবো, জীবন অতিষ্ঠ। সেই তুলনায় আমরা কলকাতা অনেক স্বর্গরাজ্য বলতে হবে অনেক ক্ষেত্রেই, যে খরচ খরচা, জীবন ধারণের খরচ খরচা অনেক কম। কিন্তু দিল্লি একটা মারাত্মক জায়গা, সেইখানে এই পরিবারগুলো ছেলে মেয়েকে পাঠিয়ে তাদের এরকম মর্মান্তিক মৃত্যু হলো। ফলে বোঝাই যাচ্ছে যে এই যে কোচিং সেন্টারের মালিকরা তারাও জানে যে আমি ওই মুরগির খামারের মতো বা ওই যে সেই গাড়ি করে মুরগি নিয়ে যায় একটা খাঁচার মধ্যে ভরে নিয়ে, বা ট্রাক ভর্তি কিছু পশুকে যেভাবে নিয়ে যায় অমানবিক ভাবে, ওই রকম একটা জায়গা তো ওদেরকে বসিয়ে দিয়েছে। কারণ জানে এরা তো আইএস হওয়ার জন্য এসছে, এদেরকে আমি যে পরিস্থিতি দেবো এরা এখানে মুখ বুঝে পড়াশোনা করবে। এটা হচ্ছে সমস্যা। ধন্যবাদ অমলদা, আমাদের এই ঘটনার দিকে নজর থাকবে, আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে।